আমি শেফালি বলছি। আমি একটা বড় ধনী পরিবারের মেয়ে। আমার বাবা ছিল এলাকার একটা মাতব্বর। আমি যখন কলেজে পড়াশোনা করতাম, অনেক জায়গা থেকে আমার সম্বন্ধ আসতো, ভালো ভালো করে বিয়ে আসতো। কিন্তু বাবা পছন্দ করে একটা ইঞ্জিনিয়ার ছেলে থেকে আমার বিয়ে শাদীর বন্দোবস্ত করলো। তারপরে 1 মাস পরে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু ওখানে যাই দেখি আমার শ্বশুর এবং আমার স্বামী, মানে এদেরকে বোঝাই যায় না যে এরা বাপ ছেলে। মানে আমার শ্বশুরের ফেকারটা যেন অনেক সুন্দর, হ্যান্ডসাম, ইয়াং মতো লাগে। আমি তো আমার শ্বশুরকে দেখে দারুণ খুশি হয়েছি, আর আমার স্বামীও কম না। তারপরে এভাবে চলতে চলতে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আমার কোনো সন্তানাদি হয় না। তারপরে আমার শাশুড়ি একটু জেদি টাইপের। মানে আমার শাশুড়ি কথায় কথায় উঠতে বসতে আমাকে খোঁটা দিয়ে কথা বলে। মানে আমাকে বলে, অপায়া বাইজা, বাচ্চা কাচ্চা হয় না, কোথ থেকে এই সমস্ত নিয়ে আসছে, আমার শ্বশুরকে এই সমস্ত বলে আমাকে ইয়া করে, মানে অনেক অনেক কথা শোনায়। আর এইদিকে আমার ছোট ননদ, সে কলেজে লেখাপড়ে গেলে, সেও কথায় কথায় উঠতে বসতে আমাকে একটু ঠোকা দিয়ে কথা বলে। আমি ভীষণ লজ্জা পাই এবং আমার মনটাও খারাপ হয়ে যায়। বন্ধুরা, আল্লাহ না চাইলে তো কারোর গর্ভে সন্তান আসে না। তো আমি কি করবো, এখানে তো আমার তো কোনো হাত নেই। তারপরে আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো। আমাকে ডেকে বলল, মারে শেফালি, তুমি না হয় একটু ডাক্তারের কাছে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো, সমস্যাটা কি তোমার না আমার ছেলের। তখন আমি বললাম যে, আব্বু, আমি তো পরীক্ষা করে দেখেছি, আমার তো কোনো সমস্যা নেই, যতটুকু সমস্যা আমার জানা মতে আপনার ছেলের। তখন আমার শ্বশুর আমাকে বললো, আচ্ছা আমার ঠিক আছে, এই পর্যন্তই তুমি থাকো, এর বেশি বলার দরকার নেই, তোমার শাশুড়িকেও বলার দরকার নেই, তোমার ব্যবস্থা আমিই করব। তারপরে আমি একটু সংকোচ বোধ করতেছি, আমার সন্তানাদি হয় না, তাহলে আমার শ্বশুর আবার আমার কি বন্ধ ব্যবস্থা করবে, তার কাছে কি কোনো জাদু আছে নাকি, এইটা ভেবে একটু হাস্যকর ভাবে নিয়ে চুপ করেই থাকলাম। তারপরে আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, সে চিটাগাং থাকে। সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, সেই কোম্পানির আন্ডারেই ইঞ্জিনিয়ারিং করে। যাই হোক, সে অনেকদিন পরে পরে বাড়িতে আসে, 2 মাস 3 মাস পর পর আসে। এদিকে আমি শ্বশুরই আমার সব, মানে শ্বশুরকে আমার সমস্ত যা কিছু দরকার হয় সংসারে আনুষঙ্গিক, সেটা শ্বশুরই এনে দেয়, শ্বশুরের কাছেই বলি এটা আমার স্বামীর পারমিশন। তারপরে শ্বশুর আমাকে হঠাৎ করে একদিন বলতেছে যে, মারে শেফালি, আমার তো এই বুড়ো বয়সে শ্বশুর বাড়ির মুখ আর দেখাই হয় না অনেকদিন যাবত, আর তোমার মতো এরকম হুষ্টপুষ্ট সুন্দরী বৌমা থাকতে আমার হঠাৎ একদম খুব শখ জাগলো। মা, তুমি কি আমার শ্বশুর বাড়িতে যাবে? তো তখন আমি বললাম যে, বাবা, আপনি যেহেতু বলছেন আমার নানি শাশুড়ির বাড়িতে, হ্যাঁ যাওয়া যায়, আপনি দিন করে ফেলেন। তো আমার শাশুড়ি এটা পছন্দ করতেছে না, কারণ আমার শাশুড়ি, সে একদম শ্বশুরের চেয়ে বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু আমার শ্বশুর জোয়ান মদ্দা, মানে ইয়াং, সে তো ব্লেজার পরে যখন রাস্তায় বের হয় তাকে দারুণ লাগে দেখতে। আমারও খুব পছন্দ বন্ধু, হ্যাঁ, আমার শ্বশুরকে। তারপরে মানে শ্বশুরের পথ ধরে পথে হাত ধরে পথ চলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কোনো খুবই আনন্দ লাগে। তো শ্বশুর যখন আমাকে এই অফারটা করলো, আমি মেনে নিলাম। তারপরে শ্বশুর আমাকে হঠাৎ করে বলে বসলো যে, তাহলে এই আগামী শুক্রবারে সকালবেলা আমরা গাড়ির টিকিট করছি, তুমি আর আমি চলে যাবো, কাউকে দরকার নেই, তোমার শাশুড়ি যাবে না, তোমার শাশুড়ি যেহেতু বাড়ি থেকে চলে যাবে গেলে এই বাড়িটা সামলাবে কে। তখন আমি বললাম যে, ঠিক আছে আব্বু। তারপরে শ্বশুর আর আমি, তার বাপের বাড়ি ছিল হচ্ছে বরিশাল, তো মানে তার শ্বশুর বাড়ি। তো যাই হোক, রওনা হলাম। তো যেতে, সে এখান থেকে যাইতে প্রায় 7-8 ঘন্টা সময় লাগে বাসে। তারপরে দুজনে যাচ্ছি যাচ্ছি যাইতে যাইতে হঠাৎ মানে রাস্তায়, মানে পলিটিক্যাল ইস্যুতে যে কোনো ইয়েতে, মানে রাস্তায় একটা সাইড যানজট করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দিয়েছে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারপরে শ্বশুর আমাকে বলল যে, মানে কি একটা সমস্যা হলো, গাড়ি তো আর যাবে না, গাড়ি তো এখানে রেখে দেবে, তাহলে কি করা যায়? তা আমি আমার শ্বশুরকে বললাম যে, আব্বু এক কাজ করেন, না হলে কোনো একটা জায়গায় আমরা না হয় অতীত থাকি, এত পথ তো আর ফিরে যাওয়া সম্ভব না। তখন আমার শ্বশুর বললো যে, হ্যাঁ শেফালি, তুমি ঠিকই বলছো, দেখি কোনো একটা জায়গা চেষ্টা করে দেখি, যদি অতীত থাকা যায় তাহলে তো ভালোই হতো, আর যদি অতীত না থাকা যায় প্রয়োজনে কোথাও আবাসিক হোস্টেল আজকে রাতটুকু তো থেকে তারপরে কালকে যানজট ছেড়ে এখান থেকে আবার গাড়ি ভাড়া করে চলে যাব। তারপরে শ্বশুর একটু চেষ্টা করলো, এদিক সেদিক একটু ঘোরাফেরার চেষ্টা করলো, কিন্তু শহর বাজারে কি আর কেউ কাউকে অতীত রাখে বন্ধুরা? কেউ আসলে অতীত রাখতে চায় না।
আমি তো বোরকা পরা মুখ বাঁধা, আমি একটা মেয়ে ছেলে মানুষ, অনেকে ভাবতেছে এরা মনে হয় স্বামী স্ত্রী, অনেকে এটা ভাবতেছে, কারণ আমার শ্বশুর তো হ্যান্ডসাম, আর তার পাশে যখন একটা মহিলা মানুষ পাশে সাথে যায় তাকে এটা ভাবাটাই আসলে স্বাভাবিক। তারপরে একটা মানুষ আমাকে এসে বলতেছে, আপু আপনি কই যাবেন, একটা ছেলে। আমি বললাম যে আমরা তো আসলে এই সমস্যায় পড়ছি, তো এখন আমরা আসলে যাবো বরিশাল, কিন্তু তার আগেই যে আটকে গেলাম, যানজট বা রুট বন্ধ করে দিছে, বাস নাকি আর যাবে না। তো ছোট ভাই আমরা আজকে রাতটুকু উচিত থাকতে চাইছি। তো উনি বলতেছে যে আমি ব্যাচেলার থাকি, স্টুডেন্ট, আমার বাড়িতে এখানে না, আমার বাড়ি রাজশাহীতে, যাই হোক আপনাদের একটা সৎ পরামর্শ দিতে পারি। তখন আমি বললাম যে হ্যাঁ ছোট ভাই বলো। তখন ও এই ছেলেটা বলতেছে যে এই অমুক বলাকা হোস্টেল আছে, এটা আবাসিক, ওখানে আপনারা আপাতত রাতটুকু যাপন করতে পারবেন। তখন আমি ওই ছেলেটার কথা মতো শ্বশুরকে বললাম যে আব্বু, বলাকা হোস্টেলে নাকি আবাসিক হোস্টেল আছে, এখানে বলাকা হোস্টেল নামে, এখানে চলেন আমরা রাত যাপন করি, কালকে সকালে ভোরে না হয় গাড়ি ছাড়লে তখন চলে যাব। তো আমার শ্বশুর তখন বললো যে আচ্ছা ঠিক আছে মা, তাই হোক। তারপরে তখন রাত প্রায় 9টা বেজে গেছে, এদিক সেদিক খোঁজাখুঁজি করতে করতে একটু সময় তো লাগবেই। তারপরে ওখানে হোস্টেলে এসে আমরা আসলে ওখানে একটা রুম নিলাম, রুম নিয়ে রাতটুকু থাকার চিন্তা ভাবনা করলাম। শ্বশুর আমাকে বলতেছে যে মানে এখন তো তুমি আমার বৌমা, আমি তোমার শ্বশুর, আসলে একটা রুমের মধ্যে কিভাবে একটা রুমই নেবো না দুইটা রুম। তখন আমি বললাম যে এটা আপনি কি বলেন আব্বা, আপনি আমার শ্বশুর, আপনি আমাদের একই রুমে থাকলে কি সমস্যাটা কি, শ্বশুর তো বাপের মতোই হয়। তখন আমার শ্বশুর হেসে দিয়ে বলতেছে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তাই করা যাক। তারপরে আমরা যাই হোক ওখানে রাতটুকু থাকতে লাগলাম। শ্বশুর আমাকে বলতেছে যে তোমার যদি খিদে লাগে আমি একটু হোস্টেল থেকে তোমার হালকা পাতলা নাস্তা নিয়ে আসি। শ্বশুর আমার জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে এসে আমাকে একটু দিল, দিয়ে আমাকে বলতেছে তুমি দরজা লাগিয়ে একটু বিশ্রাম নাও, একটু মোবাইল টিপাটিপি করো, এদিক সেদিক একটু সময় কাটাও, আমি বাইরে থেকে একটু, আমার আবার চায়ের দোকানে বসে অভ্যাস, তো চায়ের দোকান থেকে চা টা খেয়ে ফ্রেশ হয়ে আসি। তাই বললাম যে ঠিক আছে আব্বু আপনি যান। তারপরে ওই হোস্টেলের যে ম্যানেজার উনি হঠাৎ করে এসে আমাকে বলতেছে দরজায় নক করলো। দরজায় নক করার পরে আমি যখন দরজাটা খুলে দিলাম, তো আমার শ্বশুর এদিকে তো আসতেছে না, আমার তো গা হাত পা ছমছম করতেছে। তো হোটেল ম্যানেজার আমাকে বলতেছে যে ম্যাডাম আপনার এই রুমে কি লোক লাগবে, যদি লোক লাগে ভালো টাকা দিত। তখন আমি বললাম যে ম্যানেজার সাহেব আপনি এটা কি বলেন, আপনি আমাকে আসলে যা ভাবছেন আমি তা না। তখন ম্যানেজার সাহেব বলছে ও আমি ভাবছি যে আপনি মনে হয় লোকাল, আপনি হয়তো কোনো ম্যান রুমে নেবেন, এই জন্য কোনো টাকা পয়সা, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা না ভাই এটা আপনার ভুল ধারণা, আপনাদের হোস্টেলে নাকি এই সমস্ত চলে, আমি আমার জিজ্ঞেস করলাম। তখন ম্যানেজার সাহেব বলতেছে যে হ্যাঁ আমাদের এখানে অনেকে রাত যাপন করে, এবং তারা বলে কি যে কোনো মানুষ যদি এসে এরকম খোঁজে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন কিছু টাকা পয়সার বিনিময়ে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই এটা শুনলাম আর কি, কিন্তু আমি ওই ধরনের না, আমার শ্বশুর আমার সাথে আছে, আমরা গাড়ি যানজটে দিতে পারি না, এই বিপদে পড়ে আপনাদের এখানে রুম নিয়ে আশ্রয় নিছি। যাই হোক তারপরে ম্যানেজার সাহেব এটা বুঝলো, বুঝে চলে গেল। যাওয়ার পরে আমার তো ভয়ে মানে কেমন যেন লাগতেছে যে আল্লাহ কোন জায়গায় এসে রুম নিলাম, ম্যানেজার সাহেব এসে এরকম করে, নিশ্চয়ই তাহলে এই হোস্টেলে এ ধরনের কারবার চলে, আবার কে কোথার থেকে এসে আমার রুমেতে উঠবে নাকি। তাই বলে আমি ভিতর থেকে দরজাটা ভালো করে লাগিয়ে দিলাম, যে এবার যে বেটে এসে দরজায় নক করুক আমি দরজায় আর খুলবো না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল। তারপরে ঠিক যখন রাত 11:30 বাজে ওই সময় আমার শ্বশুর বেটা এসে দরজায় নক করতেছে, নক করে বলতেছে যে শেফালি শেফালি। তখন আমি চিন্তা করলাম যে আমার শ্বশুর ছাড়া তো আমার নাম এখানে কেউ জানে না। তখন আমি বুঝলাম যে হ্যাঁ আমার শ্বশুর এসে দরজায় নক করতেছে। তখন দরজাটা খুলে দিলাম। ও বাবা, দরজাটা খুলে দিয়ে দেখি আমার শ্বশুরের মুখের দিকে তাকায় দেখি চোখ টোক সে তার কেমন যেন মানে লাল হয়ে আছে, সে কি একটা অবস্থা, স্বাভাবিক না অস্বাভাবিক। আমি বলছি যে আব্বু আপনার এই অবস্থা কেন, কি বাইরে থেকে কি খাইছেন, কি হয়েছে, চা খাইতে গেলেন না আপনি? তখন ওর শ্বশুর বলতেছে হ্যাঁ রে মা আমি চা খাইছি, সমস্যা নাই, এই এমনিতে এরকম, তুমি শুয়ে পড়ো। তো যাই হোক আমি শ্বশুরের বিছানটা ভালো করে করে দিয়ে তাকে শোয়ার ব্যবস্থা করে দিলাম, এবং আমিও তার পাশে শুয়ে, তো কোল বালিশ তো নাই, মানে দুই পাশে দুইটা বালিশ একই বেডে আসলে শোয়াটা তারপরেও আমার কাছে কেমন যেন লাগতেছিল। তো এক শ্বশুর অনেক সময় বাদে এ কথা সে কথা বলে বলতেছে যে আমার তো খুব মাথায় ব্যথা করতেছে, মানে তোমার যে কি করে বলি শেফালি তুমি আমার একটু মাথাটা একটু মালিশ করে দাও তো। তাই বললাম যাব্বা গাড়ি জানে করে আসা আসছে তো হতেই পারে এরকম। তাই বলে তার মাথায় হাত বুলিয়ে মাথাটা মালিশ করে দিচ্ছিলাম, তারপরে তার পা টিপে দিচ্ছিলাম, হাত টিপে দিচ্ছিলাম। ও বাবা, সে দেখি কিছু সময় পরে আমাকে বলতেছে যে এখানে না ওখানে, আমার খুব ভালো লাগতেছে,
তুমি আমার দিকে ঘুরে এদিকে শোও, তোমার সাথে আমি গল্প করব। মানে তার ভাব কেমন যেন আমার কাছে লাগতেছিল। আমি এটা আসলে একটু মনেই করলাম যে তার তো মানে ভঙ্গিমা কেমন যেন লাগতেছে, মতলবটা কি, শ্বশুর এরকম করে কেন? রাত 1টা বেজে যায়, শ্বশুর তো ঘুমায় না। তাই বললাম যে আব্বা আপনি ঘুমায়ে পড়েন, সকালবেলা আবার উঠে গাড়ি ধরতে হবে। আমি ছেলে মানুষ, আমি যদি ঘুমায়ে পড়ি আপনিই তো আমাকে উঠে জাগাবেন। তখন শ্বশুর বলতেছে যে হ্যাঁ, এদিক দিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি ঠিক সঠিক সময়ে তোমাকে ঘুম থেকে জায়গায় নিয়ে গাড়ি ধরে চলে যাব। তারপরে অনেক রাত্রি শ্বশুর আমার কাছে হঠাৎ করে তারও আধা ঘন্টা পরে আবার কানের করে ফিস ফিস করে বলতেছে, মারে একটা কথা বলতে চাই শেফালি, তুমি কি আমার কথা রাখবা? আমি বললাম যে হ্যাঁ বা বলেন, আপনি এরকম করতেছেন কেন বলেন তো, এই আপনি উঠে বসেন তো। তখন আমার শ্বশুর বলতেছে, মারে এইভাবে বলো কেন? তাই বললাম যে হ্যাঁ, আপনি অনেক সময় ধরে এরকম করতেছেন কেন, কি হয়েছে আপনার? তে বলতেছে যে মারে একটা কথা মনে পড়ে তোমার? মানে আমি তোমাকে চেক আপ করতে বলছিলাম যে ডাক্তারের কাছে যাই, যে আমার ছেলে তোমাকে সন্তানাদি দিতে পারে না, দোষটা তোমার না আসলে আমার ছেলের। তখন আমি বললাম যে দেখেন, আপনাকে ইতিপূর্বে একবার আমি বলছি যে দোষটা আমার না, দোষটা আপনার ছেলের। মানে আমার যদি আপনার ছেলে বাদে অন্য কোনো জায়গায় সংসার করতাম তাহলে ঠিকই আমার আল্লাপাক সন্তানাদি দিত। কেন আব্বু আপনি এত রাত্রি হঠাৎ এই প্রশ্ন করলেন? তখন বলতেছে মারে কি করে যে তোমাকে বলি, মানে ওইটা যদি আমি তোমাকে একটু সাহায্য করতাম তাহলে কি হতো না? তোমার যদি হতো তাহলে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে এই যে এত কথা শোনায়, তোমার ননদ তোমাকে এত কথা শোনায়, সেটার থেকে অন্তত তুমি মুক্তি পাতে। তখন আমি একটু গম্ভীর চিন্তায় পড়ে গেলাম যে আসলে শ্বশুর তো আমাকে ঠিকই বলছে, তাই তো? আমি যদি সন্তানের মুখ দেখতে পারি, আমার ননদ আমার শাশুড়ি বা আশেপাশের মানুষ এই যে আমাকে খোটা দিয়ে কথা শোনায়, এই সমস্ত কথার থেকে তো একটু রেহাই পেতাম। তো এটা কি ব্যবস্থা করলো শ্বশুর দেখি তো। তারপরে বললাম যে আবু হ্যাঁ সবই তো ঠিক আছে, তো এটা আমি পাবো কই, সেটা কিভাবে সম্ভব? তখন আমার শ্বশুর বলতেছে, আমি যদি তোমাকে একটু এইটা আমি নিজেই দিতাম বা তোমাকে সাহায্য করতাম, তোমার যদি আপত্তি না থাকে। তো আমি বললাম যে আচ্ছা আমার আপত্তি নেই, আপনি এটা আমাকে দেন, কিভাবে দেবেন? তারপরে আমার শ্বশুর, যাই হোক কি করে যে তোমাদের কথা না বলে, হ্যাঁ আমি বলতে পারছি না, যাই হোক সে আমাকে দারুণ ভাবে এটা ইয়ে করলো, মানে আমাকে চেষ্টা করলো এবং ওখান থেকে সকাল হয়ে গেল, দারুণ ভাবে সে আমাকে এটা সাহায্য করলো, আমি খুবই খুশি হলাম। সকাল হলো, তারপরে শ্বশুর আর আমি যাই হোক হোস্টেল থেকে স্নান করে তার শ্বশুর বাড়ির দিকে বরিশাল রওনা হলাম, গাড়িও ছাড়ছে। প্রথম সকালবেলা গাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে ওখানে যায় যাক তারা খুবই খুশি, কারণ দেখতে শুনতে আমি মোটা তাজা হুষ্টপুষ্ট নাদুস নদুস ফর্সা সুন্দরী, তারপরে ধনী লোকের মেয়ে, আমি আমার একটা নাম গাম বা আলাদা একটা আমার স্পেশাল একটা ইয়ে আছে, এটা আমার নানি শাশুড়ির বাড়ির লোকজন সবাই জানতো। তো আমাকে দেখে শেফালি আসছো বা আবার আমার নাতি বেটার বউ আসছে, তো এই দেখে আমার নানি আমাকে নানি শাশুড়ি জড়িয়ে দূরে কত না খুশি। যাই হোক আমাদের জন্য তারা খুবই আয়োজন করলো, রান্না বান্না কত প্রকার যে গোশ রান্না করছে, আয়োজন করছে, ভালো মন্দ আমরা সব খাওয়া দাওয়া করলাম। তারপরে নানি শাশুড়ি আমাকে সেই বাড়িতে আবার হচ্ছে মানে 3টা রুম বিশিষ্ট একটা বাড়ি আর একটা ছোট্ট দোতলা ঘর। তো নানি শাশুড়ি আমাকে বলতেছে যে তুমি কিন্তু আমার কাছে থাকবে। আমি বললাম যে না নানি, আমার আসলে এই আন্টির জায়গায় যে কোনো জায়গায় ঘুম হয় না, শ্বশুরের পাশে থাকলেই হয়, সে তো আমার বাপের মতো, এই সমস্যা কি, আমরা ওই রুমে থাকি। তো ও বলতেছে যে হ্যাঁ তুমি বৌমা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তো এখানে আমি নিষেধই করবো না। যাই হোক সারাটা দিন গেল, এদিক সেদিক ঘুরলাম, নতুন জায়গায় জেলের পাড়ে নদীর পাড়ে সব জায়গায় আমাদের ঘুরতে নিয়ে গেল, আমরা গাবখান ব্রিজ এদিক সেদিক সব জায়গায় দেখে শুনে আসলাম। তারপরে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষে সেই আগের রাত্রের মতো শ্বশুর আমাকে বলতেছে যে কালকে কি দিছি না দিছি, মিস্টেক হয়েছে কি না হয়েছে বোমা, খাস খেয়াল একটা বা সুযোগ দাও তুমি। তা আমি বললাম যে আমি আর আপনাকে কোনো কিছু বাধা দিব না, বা আপনি যা মনে করেন যেভাবে আপনি আমাকে সাহায্য করতে পারেন করেন, এখানে কি আমি নিষেধ করছি নাকি আপনাকে? আরে আমাকে তো আপনি যদি ওই আমার শাশুড়ি আমার ননদ বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে যদি এই কথার হাত থেকে রক্ষা করতে পারেন তাহলে তো আমার জন্য ভালো, আর আপনার ছেলেও এটা বুঝবে না। তারপরে শ্বশুর এটা শুনে মুচকি হাসি দিল। তারপরে আমরা যাই হোক ওখানে 10:30 11টার মধ্যেই সব বিছানায় চলে গেলাম, ঘুমাইতে গেলাম। তো আমি শাশুড়ি আমার নানি শাশুড়িকে বললাম কি যে শ্বশুর খাটের উপরে ঘুমাক, আমি ফ্লোরে ঘুমাই, আমি ফ্লোরে বিছানা দিলাম।
কিন্তু তাদের দেখানোর জন্য দিলাম। পরে দরজা যখন লাগিয়ে দিছি, ও বাবা, শ্বশুর দেখি খাটে না শুয়ে বলতেছে যে, আমারে বলতেছে যে তুমি উপরে এসে শাও, নাহলে আমি ফ্লোরে এসে ঘুমাবো কিন্তু বৌমা। তখন আমি বললাম যে আপনার যেখানে ইচ্ছা, তবে আপনি উপরেই থাকেন, আমি খাটের উপরে চলে আসছি, চুপ থাকেন আপনি। তারপরে কিছু সময় বাদে খাবার আমি শ্বশুরের পাশেই যেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ওই ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই তো, টনের লোকের মেয়ে বলে কথা। যাই হোক, তারপরে শ্বশুর তো আমাকে আবার সেই আগের রাত্রির মতো আমাকে তেমন ভাবে সাহায্য করলো, অনেক বুদ্ধি পরামর্শ দিল, এবং সে ওইটা দিয়ে আমাকে কনফার্ম করলো। তারপরে আমরা যাই হোক ওখানে এইভাবে 3টা দিন পর পর এইভাবে সে আমাকে সাহায্য করলো। আমরা ওখান থেকে 3 দিন পরে আবার বাড়িতে ফিরলাম। এদিকে আমার স্বামী আবার আমাকে ফোন করলো, শেফালি তোমরা নাকি শুনলাম বরিশাল গেছো আমার নানির বাড়িতে। তাই বললাম যে হ্যাঁ, আমার শ্বশুর আমাকে সাথে করে শখ করে নিয়ে আসছে। সে নাকি এই বয়সে কোনোদিন শ্বশুর বাড়ি আসাই হয় না অনেকদিন তার। সে আমাকে বললো যে বৌমা, তোমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার খুব শখ, তাই তো আসলাম। তো যাই হোক, স্বামী শুনে খুব খুশি হলো। তো বলতেছে হ্যাঁ, আমার আব্বাটা আসলে খুব ভালো মানুষ, তার সেবা তো ঠিকঠাক মতো করো। তা আমি তো বললাম যে হ্যাঁ, তোমার বাপের সেবাদত তো আমার মতো করে আর কে করবে, যে সেবাদত আমি করতেছি। আর সেও তো মনে মনে ভাবলাম আমার দারুণ সেবাদত না সাহায্য করতেছে। তুমি তো এবার এসে বাবার মুখ দেখবে, বাবার মুখ মানে তোমার ছেলের মুখ দেখবেই, মানে তুমিও বাবা হবে, মনে মনে এটা ভাবলাম। তারপরে যাই হোক, ওখান থেকে 3টা দিন থাকার পরে বাড়িতে চলে আসলাম। আসতে পথে গাড়িতে বসে শ্বশুর আমাকে বলতেছে, শেফালি তোমার শাশুড়ি বা অন্য কেউ তোমার আর আমার এই চলাফেরার এই জিনিসটা যেন বুঝতে না পারে, বুঝতে পারছো? এটা তোমার মধ্যে রেখো। আল্লাহ পাক যদি চায়, যদি হয়, তাহলে আর তো কোনো কথাই নেই, তাহলে তোমার আর কোনো কথাই শুনতে হবে না তার শাশুড়ির কাছ থেকে। যাই হোক বন্ধুরা, এইভাবে চলতে চলতে আমার স্বামীও বাড়িতে আসলো। স্বামী আমার ছুটিতে আসলো, 15 দিনের ছুটি। এর মধ্যে তার সাথে যত সদ্যভাবে আমি সময় দিলাম, তাকে অনেক আদর আপ্যায়ন করলাম, তাকে নিয়ে ঘুরলাম ফিরলাম, সে বাইকে নিয়ে অনেক জায়গায় গেল, অনেক মজা মাস্তি করলাম স্বামীর সঙ্গে। তারপরে সে ওই 15টা দিন একটা দিনও বাদ দিনি, তার সাথে আমি এভাবে অ্যাক্টিভ ভাবে থাকার পরে সে চলে গেছে। পরে আমি তাকে মানে ঠিক 3-4 মাস পরে তাকে এই সুসংবাদটা দিছি যে তুমি কিন্তু বাবা হতে যাচ্ছ। তারপরে আমার স্বামী এটা শুনে আকাশের চাঁদ যেন নেমে আসলো, মানে কত যে খুশি। কিন্তু আমি তো মনে মনে ভাবতেছি যে তুমি তো খুশি হবেই ছিলে, হ্যাঁ, কিন্তু কে যে সাহায্য করলো, কোত্থেকে আসলো, এটা তো তুমি জানো না। যাই হোক, হচলের বাপ সবাই হতে চাই। তো আমার স্বামী যাক বাপ হওয়ার কথা শুনে দারুণ খুশি। সে এই কথা শুনে পরের সপ্তাহে অফিস থেকে ছুটি নিয়ে আবার বাড়িতে চলে আসলো। এসে আমাকে বলতেছে, শেফালি তুমি ঠাট্টা করতেছে না তো? তাই বললাম যে একদম না, এই দেখো না। তারপর সে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, যায় পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে হ্যাঁ সত্যি। সে তো মহা খুশি। বাবা আমাকে নিয়ে আবার সে আমার মায়ের বাড়িতে এসে আমাকে সাথে করে শ্বশুর বাড়িতে মিষ্টি মুখ করে আসলো, কত যে খুশি। তারপরে আমার ঠিক সময় মতো সন্তান ভূমিষ্ঠ হলো। তারপরে আমার সংসারে, শ্বশুরবাড়ির সংসারে আমি যে কতটা মানে সম্মানের বৌমা হলাম তাদের কাছে। আমার শাশুড়িও আমাকে তখন থেকে ভালোবাসতে লাগলো, কারণ তাদের একটাই সন্তান ছিল তো। এখন তারা যে নাতি নুৎকারে মুখ দেখবে না, এটা নিয়ে বড় আফসোস তাদের মধ্যে ছিল, বা আমাকে মাঝে মধ্যে উঠতে বসতে কথা শোনাতো, এটা তখন আমার খুব খারাপ লাগতো। তো শ্বশুর আমাকে কিন্তু বড্ড উপকার করেছে, আর আমার স্বামীও কম না। যাই হোক, তাদের পরিবারে সবাই আর কি মানে নামাজ কালাম পড়তো বা এমনি ধর্মভীরু, কিন্তু আসলে ওই যে একটা ছিল, তার তো 5টা নেই, যে আর একটা যদি এইরকম বাইজা অপায় হয় তাহলে তো সেটা বলে কথা। কিন্তু তার তো একটাই সন্তান, তার যদি বাবু না হয় তাহলে তো তাদের আর কোনো আশা ভরসায় নেই, নাতিনুৎকার মুখ দেখতে পারবে না, এটা বলে তাদের মনটা খারাপ। আমাকেও কথা শোনাতো, সেটার থেকেও আল্লাহ পাক আমাকে রক্ষা করলো। তারপরে আমার যে এক সন্তান হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেটা বড় হলো, দেখতে শুনতে একদম আমার হাজবেন্ডের মতোই, ও দাদার মতো দারুণ। আমি তো মনে মনে খুবই খুশি। দেখ শ্বশুর তারপরে আমাকে বললো যে শেফালি আর কি কোনোদিন তোমার সাহায্যের দরকার? তাই বললাম যে না আব্বা, আর কোনোদিন এই কথা আর মুখে নিয়ে আসবেন না, আর কোনো সাহায্য আপনার লাগবে না। যা হয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট, আল্লাহ পাকের কাছে অশেষ রহমত। আল্লাহ পাক আমাকে অনেক ভালোবাসছে, আপনার ছেলেও আমাকে ভালোবাসে এখন। আমার শ্বশুর, আমার ননদ, প্রতিবেশী, আমার বাবা মা, সবার কাছে আমি এখন কত সম্মানের পাত্রী হয়েছি। সবাই আমাকে এখন দাম দেয়, ভালোবাসে, আদর করে। আর বাইজা অপেয়া এই সমস্ত কথা, আজেবাজে কথা আর আমাকে এখন শুনতে হয় না আব্বা। আর আপনিও নেক্সটে যা হয়েছে হয়েছে এটা ভুলে যান, আর কোনোদিন এ ধরনের কথা আমাকে শোনাবেন না। তো আমার শ্বশুর তখন আমাকে বললো, মারে
যেটা এটা তোমার উপকারের জন্য আমি বলছিলাম, বুদ্ধিটা দিছিলাম। যাই হোক, আমার দ্বারা যদি তুমি বিন্দুমাত্র উপকার হয়ে থাকো তাহলে আমি খুশি, কিন্তু আর কোনোদিন তোমাকে এই ধরনের সহযোগিতা আর আমি করতে চাইবো না। তুমি আমার বৌমা বৌমার মতোই থাকো, মেয়ে মেয়ের মতোই থাকো। আমি তোমাকে আর কোনোদিন বাধা দেবো না, এবং আমিও খুশি হলাম, তোমাকেও আমার পরিবারের কাছ থেকে একটু রক্ষা করলাম, মান সম্মানের হাত থেকে বাঁচালাম। তোমারও হলো সন্তানাদের সব নেই কার, মা সবাই হতে চাই, বাবা সবাই হতে চাই, কিন্তু কুকুর আল্লাহ সবার আশা পূরণ করে না রে মা। তো আমি তখন শ্বশুরকে বললাম যে হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আজকের পর থেকে আপনার সমস্ত পিছনের কথা ভুলে যাবেন, নতুন করে আমরা আবার বাঁচতে শিখি। যাই হোক বন্ধুরা, তারপরে আমি তো আমার বাকি জীবনটা আমার সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে কত সুখীতে কাটাতে লাগলাম। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুলবশত করে থাকি, তুমি পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আর এইরকম কষ্ট কোনো মেয়েকে বাইরে উপায়ে বানাও না, যে যাতে কোনো শ্বশুর শাশুড়ির বাড়ি যেয়ে অনেক কথা শুনতে হয়, শাশুড়ির বকুনি শুনতে হয়, এইরকম মানে কষ্ট কোনো মেয়েকে আর তুমি দিও না। তো বন্ধুরা, তারপর থেকে আমার স্বামী সুখী, আমি সুখী, আমার শ্বশুর খুশি, আমার শাশুড়ি খুশি, আর পুরো পরিবারটার মুখটা উজ্জ্বল করে দিলাম আমি। আর এদিকে আমার বাবা মাও আমাকে মানে দারুণ ভালোবাসতে লাগলো, নাতি ছেলে পেয়ে তারাও খুব খুশি হলো। তো যাই হোক, এই ছিল আমার জীবনের ছোট্ট একটা গল্প। যদি শেফালির এই গল্পটা তোমাদের শুনে একখান্ত ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেই ধরনের গল্প তোমাদের আপলোড করে শোনাবো। আর তোমার পরিবারের খেয়াল রাখবে, তুমি নিজে সুস্থ থাকবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।